প্রতিটা আন্দোলনের ক্ষেত্রে দেখেছি আন্দোলনের সফলতার মুখ দেখা যাচ্ছে যমুনা ঘেরাও করলেই। ছাত্রদের যে এনসিপি তারা কিন্তু এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেই না। দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি মানব জমিনের নিয়মিত আয়োজন নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি লুৎফর রহমান। স্টুডিওতে আলোচনার জন্য আছেন মানব জমিনের জয়েন্ট এডিটর শামীমুল হক। জনাব শামীমুল হক, আপনাকে আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে নানা ইস্যু সামনে, বিশেষ করে চারপাশে নানা ধরনের অস্থিরতা চলছে, রাজনীতির মাঠে নানা ধরনের কথাবার্তা আছে। বিশেষ করে কিছু কিছু ইস্যু নিয়ে রাজপথে আন্দোলন হচ্ছে এবং যেগুলো মানুষের জন্য দুর্ভোগ ডেকে আনছে। অনেকে বলছেন এইসব সমস্যা সরকার দ্রুতই সমাধান করতে পারে, কিন্তু সময় ক্ষেপণের কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনায় যাচ্ছি। ঠিক তাই, আমরা সাম্প্রতিক সময়ে দেখছি একের পর এক আন্দোলন, কিন্তু সেই আন্দোলন চাঙ্গা না হওয়া পর্যন্ত, বিশৃঙ্খল অবস্থা না যাওয়া পর্যন্ত কোনো সুরাহা আসছে না। এই মুহূর্তে আপনি দেখেন গত 4-5 দিন যাবৎ দক্ষিণ সিটি কর্পোরেশনে কি হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত রায় দিলেন ইশরাক হোসেনকে। নির্বাচন কমিশন পরিপত্র জারি করেছেন। এখন ইশরাকের সমর্থকরা আন্দোলনে তাকে শপথ পড়ানোর জন্য 5 দিন ধরে আন্দোলন করতে হবে কেন? আপনি বলা হচ্ছে আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাওয়া হয়েছে, আর এটা কি পরিপত্র জারির পরেই তো আপনি মতামত চাইতে পারেন। আন্দোলনে যাওয়ার পরে আপনি কেন মতামত চাইতে পারেন? ওনাকে যদি মেয়র হিসাবে আইন বলে তাহলে দিয়ে দেন, না বললে সেটাও বলে দেন যে এই কারণে দেওয়া যাচ্ছে না। ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। নির্বাচন কমিশন কিন্তু পক্ষ ছিল যে আপিলের, কিন্তু সেখানে নির্বাচন কমিশন ফেস করেনি। এই কারণে তো পরিপত্রটা জারি হলো। এই কারণে পরিপত্র গেজেট জারি হয়েছে এবং নির্বাচন কমিশনকে কিন্তু গেজেট জারির পরেও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে রায় হয়েছে, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে কিনা। কিন্তু নির্বাচন কমিশন তারা জানিয়েছে যে তারা কোনো আপিলে যাচ্ছে না। তার মানে এই বিষয়টা এখানে নিষ্পত্তি হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা হলো আপনার শপথের। শপথের আয়োজন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তো তারা আবার আরেকটা চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়ে। তারা জানতে চাইছে যে সেই শপথটা দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা আছে কিনা। একই সঙ্গে আমরা কিন্তু দেখছি যে উচ্চ আদালতে একজন ব্যক্তি একটা রিট করেছেন যাতে ইশরাককে শপথ না দেয়া হয়। এখন আবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আজকে বলেছেন যে এটা একটা বাধা শপথ দেওয়ার ক্ষেত্রে। তারা সেই যে রিট দায়ের করা হয়েছে, রিটের যে আদালত থেকে যে নির্দেশনা আসে সেই পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। তা এখন কেউ কিন্তু বলছেন যে সেই রিট করানোর পেছনেও কোনো পক্ষ আছে কিনা, এরকম কিন্তু প্রশ্ন সামনে এসেছে। এই প্রশ্নটা আসাটা তো স্বাভাবিক, কিন্তু রিটটা কখন হলো? রিটটা তো গেজেট প্রকাশের পরপর হয়নি। আন্দোলন যখন চলমান তখন রিটটা হয়েছে। দেখেন 2020 সালের 1 ফেব্রুয়ারি, এখানে আইনগত যে দিকটা সেটা বলছি, 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, মেয়র নির্বাচন। সেই নির্বাচনের রেজাল্টের পর ইশরাক মামলা করেছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে। সেটারই রেজাল্ট বা রায় ঘোষণা হলো, তাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হলো আদালত থেকে। প্রশ্ন হলো, যদি বাধা থাকে যে 5 বছরের সময় পেরিয়ে গেছে, তাহলে আপনি সেটা বলে দেন যে 5 বছর সময় পেরিয়ে গেছে। কিন্তু এখানেও একটা কথা থেকে যায়। উত্তর সিটি কর্পোরেশনে দেখেন প্রশাসক চট্টগ্রামে, সেখানে বিএনপির একজন নেতাকে ঘোষণা করা হয়েছে। ঢাকাতে কেন নয়? এর পেছনে রহস্যটা কি? মানুষ
সেই রহস্য সন্ধান করছে। ইতিমধ্যে আপনি দেখেন বাজারে নানা কথা চাউর হচ্ছে, যেটা সরকারের জন্য মোটেই ভালো নয়, সরকারের পক্ষে যাচ্ছে না। একের পর এক ঘটনা ঘটছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের কথাই বলেন, এটা নিয়ে কত জল ঘোলা হলো, সেই তো দাবি মানা হলো। তা আপনি দাবি উত্থাপন করেছে, আন্দোলন করে আদায় করতে হবে। কিন্তু আন্দোলন যখন শুরু হলো আমরা তো দেখেছি যে হুট করে কিন্তু একটা মিছিল নিয়ে তারা চলে আসলেন যমুনার কাছাকাছি, মানে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি। তো তারা তো আগে সংবাদ সম্মেলন করে একটা সরকারকে একটা সতর্কবার্তা দিতে পারতেন যে আমাদের দাবি না মানলে আমরা সেই জায়গায় যাব। তারা কিন্তু সেটা করেননি। আমরা দেখলাম যে তথ্য উপদেষ্টা কিন্তু বলেছেন তাদের 2 দিন বৈঠক করার কথা ছিল তাদের সাথে, সরকারের সাথে, কিন্তু তারা আসেননি বা বসেননি। সেটা না করে তারা চলে আসলেন। এই জায়গায় তাদের নিয়ে একটা প্রশ্ন আছে। আবার তারা যখন আন্দোলন শুরু করলেন তখন কিন্তু সরকারের দিক থেকে আমরা প্রথম দিকে কোনো ওরকম সাড়া দেখিনি। প্রধান উপদেষ্টা ঢাকার বাইরে ছিলেন, চট্টগ্রামে, শিক্ষা উপদেষ্টাও সেখানে ছিলেন। কিন্তু 2 দিন তারা সেখানে রাত দিন অবস্থান করলেন একটা গুরুত্বপূর্ণ জায়গায়, এবং এর কারণে চারদিকে যানজট ছিল, মানুষের মধ্যে উদ্বেগ ছিল, নানা ধরনের গুজবও ছিল। তো সেই জায়গায় আমরা পরে দেখলাম সরকার তাদের সব দাবি মেনে নিয়েছেন, এটা কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে এবং আন্দোলন তারা তুলে নিয়েছেন। তো সরকার যদি সব দাবি মেনেই নেয় তাহলে আপনাকে 4 দিন কেন এই পরিস্থিতি তারা তৈরি করলেন? কেন মানুষকে কষ্ট দেওয়া সেই হলো? প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে আছে। আছে, আপনি ঠিক বলেছেন। আপনার কথার সাথে আমি একমত যে আন্দোলন করার আগে, দাবি উত্থাপনের আগে কোনো মাধ্যমে কোনো সংবাদ সম্মেলন হোক কিংবা স্মারকলিপি হোক, এর মাধ্যমে সরকারকে জানানো উচিত। কিন্তু প্রতিটা আন্দোলনের ক্ষেত্রে দেখেছি তারা জানাচ্ছে, কিন্তু প্রথমে হয়তো এই কম সংখ্যক উপস্থিতির মাধ্যমে সে যে তারা তাদের দাবি জানাচ্ছে। আরেকটা কথা হলো, যমুনার ঘেরাও, এই সুযোগটা কে দিয়েছে? এখন আন্দোলনকারীরা দেখছেন যে আমি যমুনা ঘেরাও করলেই আমার আন্দোলন সফলতা মুখ দেখা যাচ্ছে, আন্দোলনের সফলতার মুখ দেখা যাচ্ছে যমুনা ঘেরাও করলেই। তাহলে তারা 1 দিন 2 দিন পরে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে চলে আসছে, সেখানে রাস্তা বন্ধ করে, এবং ভিআইপি রাস্তা আন্দোলন চলছে। এতে করে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা চরম থেকে চরম আকার ধারণ করছে। আমার কথা হলো, দাবি দেওয়া, গত 16 বছর মানুষ দাবি দেওয়া উত্থাপন করতে পারেনি। বর্তমান সময়ের যে দাবি দেওয়া, এটাই প্রমাণ করে গত 16 বছর মানুষ কথা বলতে পারেনি, তাদের ন্যায্য অধিকার চাইতে পারেনি। এটাই প্রমাণ করে বর্তমান সময়ের এই দাবি দেওয়াগুলো। কারণ এটা তো একদিনের নয়। একদিনের যদি না হয়ে থাকে, 16 বছরেরটা এই 8-9 মাসে একাধিক দাবি, এখনো দাবি, বহু দাবি আছে। বিভিন্ন সংগঠন দাবি উত্থাপন করছে, কোনোটাতে ষড়যন্ত্র আছে, কোনোটাতে লিগ্যালিটি আছে। সব মিলিয়ে আপনাকে সরকারকে একটা ভাবতে হবে একটা বিষয়, যে আসলে দাবিটা কতটুকু যৌক্তিক। যৌক্তিক দাবি হলে আপনি মেনে নিন। কিন্তু এই 9 মাসের এই সরকারের কিছু কিছু উপদেষ্টার কর্মকাণ্ডে মানুষ হতাশ থেকে হতাশের চরম পর্যায়ে পৌঁছে গেছে। এটা থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আপনি যাই বলেন সেটা কিন্তু একটা ঐক্যমতের সরকারই। সেই জায়গায় এখন দেখা যাচ্ছে যে সরকারে যারা আছেন তাদের সাথে কিছু কিছু রাজনৈতিক দল, বলতে গেলে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে নানা বিষয়ে। নির্বাচন একটা বড় ইস্যু, পাশাপাশি আরো অনেক বিষয় কিন্তু একটা টানাপোড়েন চলছে। মনে হচ্ছে যে আলাদা আলাদা পক্ষ। তো সেই জায়গায় আমাদের সামনে যে লক্ষ্য, যে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি ভালো নির্বাচন করা, গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ করা, তো সেটা আসলে কতটা মসৃণ হবে বলে মনে করেন? কারণ আমরা তো যেটা করা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন, তাদের লক্ষ্য কিন্তু সেটাই, দলগুলোকে একসাথে এনে এক জায়গায় এনে
সবার মতামতের ভিত্তিতে একটা সনদ তৈরি করা, যেটা আমাদের সামনে পথ চলার একটা নির্দেশনা দিবে। কিন্তু দলগুলোকে যদি আপনি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করান বক্তৃতা, বিবৃতি বা কাজের মাধ্যমে, তাহলে সেইটা কি লক্ষ্য কি পূরণ করা সম্ভব কিনা, এটা একটা বিষয়। আরেকটা হলো, অনেকে বলছেন যে এটা পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে কিনা, যে এরকম একটা পরিস্থিতি যাতে তৈরি হয়, দলগুলো যাতে আন্দোলন করে। তো সেই পরিস্থিতি কিন্তু আপনার একটা নির্বাচন বিলম্বিত হওয়ার একটা কারণ হতে পারে। ঠিক বলেছেন। বিষয়টা হলো 5ই আগস্টে, যেটা ছাত্র জনতা বলছে 36শে জুলাই, যে বিপ্লব হলো, বিপ্লবের পর যে পরবর্তী সরকার আসলো, সেই সরকারই তো এখন আছে। এখান থেকে নতুন দল হলো ছাত্রদের, সমন্বয়কদের, যাদের নেতৃত্বে আন্দোলনটা হলো এবং স্বৈরাচারকে দেশ ছেড়ে পালাতে হলো। এরপর জাতি কি চেয়েছিল? জাতির চাওয়া ছিল দেশটা এখন শান্ত হবে, সকল রাজনৈতিক দল এক কাতারে দাঁড়াবে, এক সুরে গান গাইবে, এক মঞ্চে বসবে, নির্বাচন হবে, যার যার ভোট সে নিজে দিবে, যাকে খুশি তাকে দিবে। দীর্ঘ 3টা নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। বিশেষ করে নতুন প্রজন্ম তো ভোট কি জিনিস তারা চোখেই দেখেনি। যাই হোক, সেই আশাটা রাজনৈতিক দলগুলো কতটুকু পূরণ করতে পারছে? বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য দলগুলো এক এক সময় এক এক কথা বলছে, যে কারণে হচ্ছেটা কি, একে অন্যের বিরুদ্ধে বিষেধাগারও করতে দেখা যাচ্ছে। এখন এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কোন পর্যায়ে গিয়া পৌঁছাবে? এটা কি সংঘাতে যাবে? এখন ছাত্রদের যে এনসিপি, তারা কিন্তু এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেই না। আরেকটা বিষয় কিন্তু সামনে আসছে, আপনি এই 2-1 দিন ধরে আপনি দেখছেন কিনা, আওয়ামী লীগ তো এতদিন নিষিদ্ধ করা হয়নি, কিন্তু ছাত্রদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের পরে কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম বিচার হওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে। তো আমরা কয়েকদিন ধরে দেখছি কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তারা মিছিল করছেন, আওয়ামী লীগের লোকজন। গতকাল রোববারও কিন্তু গুলিস্তানে তারা মিছিল করেছে, ঢাকা আরও কয়েক জায়গায় মিছিল করেছে, এবং তাদের লোক সংখ্যা কিন্তু আগের চেয়ে বেশি দেখা গেছে। তো অনেকে বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ করার আগে তারা যেরকম ছিল, সেটা নিষিদ্ধ করার পরে মনে হচ্ছে তারা আরো চাঙ্গা হয়েছে। এটাই স্বাভাবিক। তো এই যে পরিস্থিতি, এখন ফেসিবাদ যদি ফিরে আসে, তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করলো তাদের মধ্যে যদি দুঃখিত বিভেদ থাকে, তাহলে সেই জায়গায় আসলে পরিস্থিতি তো, যে অস্থিতিশীলতা যেটা বলা হচ্ছে, সেটা তো আরো বাড়বে মনে হচ্ছে। পরিস্থিতি এখনই ঘোলাটে। আমরা কেউ ঘোলাটে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি না, কোনো রাজনৈতিক দলই সেটা চেষ্টা করছে না, সরকারও নীরব। এখন একমাত্র পারে আপনার নির্বাচনের আগে সংস্কার, প্রয়োজনীয় সংস্কারের প্রসঙ্গটা আসছে। প্রয়োজনীয় সংস্কার করে আপনি নির্বাচন দেন, একটা নির্বাচিত সরকার আসুক, স্থিতিশীলতা আসবে দেশে। সেটা না করে আমরা দেখছি যে নানা কারণে, নানা ঘটনা এমনভাবে ঘটছে, নির্বাচন এতে করে বিলম্বিত হচ্ছে। এখন ঐকমত্য কমিশনের কথা বললেন, তারা চিন্তা করছে জুলাই আগস্টের মাঝামাঝি পর্যন্ত তাদের একটা সময় আছে, এর মধ্যে তারা একটা সনদ তৈরি করবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু ছোট প্রশ্ন করি, যে আপনি যেহেতু সংস্কারের কথা বলছেন, এটা তো কাগজের সংস্কার, দীর্ঘমেয়াদ বা দীর্ঘ সময় লাগবে। মানে আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন বা কাজ করেন, বিভিন্ন দপ্তর আছে বা সরকারের বিভিন্ন শাখা প্রশাখা আছে, আসলে আমরা দৃশ্যমান কি পরিবর্তন বা সংস্কার দেখেছি? এটা কি আপনার কি মনে করেন যে 9 মাস তো হয়ে গেছে অলরেডি, মানে কি পরিবর্তন আমরা দেখলাম কাগজের সংস্কার ছাড়া? হয়তো একটা দপ্তরে কি বদলালো বা
এটা অধিদপ্তরে কি বদলালো, আমরা কি দেখতে পাচ্ছি কিছু এরকম? না, আপনি যদি সরাসরি এটা বলেন আমাকে, আমি বলবো ন্যূনতম এই ক্ষেত্রে কোনো সুসংবাদ নাই। সংস্কার কোনো কিছুতেই সংস্কার হয়নি। মানুষের মন মানসিকতা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মন মানসিকতা যেরকমটা আগে ছিল এখনো আছে। আচ্ছা, তাহলে আমি আরেকটা প্রশ্ন করি, যদি মানে এই যদি অবস্থা হয়, তাহলে আপনার সেই কাগজের সংস্কার যেটা আমরা বলছি যে বড় সংস্কার করবেন, সেইটা নিয়ে মানুষ বলেন বা দল বলেন, তার আশাবাদী কিভাবে হবে, সেইটা একটা কিন্তু বড় প্রশ্ন থেকে যায়। এখানে আশাবাদী হওয়ার একটা কারণ আছে। কারণ হলো যে সংস্কারের ব্যাপারে দলগুলো ঐক্যবদ্ধ হবে। যে সনদের কথা বলা হচ্ছে সেখানে সকল দলগুলো স্বাক্ষর করবেন, তারা প্রতিশ্রুতিবদ্ধ হবেন, সংসদে গেলে সরকারে গেলে এগুলো বাস্তবায়ন করবেন। এতে করে আমরা এবং অতীতও এরকম হয়ে আসছে। তা আমরা আশা করতে পারি যে সংস্কারটা এখন প্রয়োজন হলো নির্বাচনী সংস্কার। এই সংস্কারটুকু করে বাকিগুলো আস্তে সংস্কারের কার্যক্রম চলতে থাকুক না। সংস্কার কমিশন আছে, এটা তারা প্রতিবেদন দাখিল করেছে, এই নিয়ে কাজ চলতে থাকুক। কিন্তু প্রয়োজনীয় সংস্কার যেটা, সেটা শেষ করে দ্রুত নির্বাচনটা দিলে দেশে স্থিতিশীলতা ফিরে আসতে পারে।